চর দখলের মতো সমস্ত সেন্টারগুলো দখল করে নিল। আওয়ামী লীগ ক্ষমতায়, হাসিনা আমাদের একটা আসন দিব, এটা চিন্তা করো পাপ আমি মনে করি। এমপি হাবিব হাসান, এমপি খসরু, তারা ছিল সন্ত্রাসের গডফাদার। আমি, আপনি জানেন, আমি 2018 যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে পার্টি আমাকে মনোনয়ন দিয়েছিল। তো সেখানে জোটের কারণে আমাকে চেঞ্জ করেছে, তখন জোট থেকে এখানে নমিনেশন দিয়েছে এবং উনি নির্বাচন করেছেন। পরবর্তীতে যখন সাহারা খাতুন মারা যান 2020-এ, যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচন করেছি। এবং তৎকালীন সময়ে নির্বাচনের পরিস্থিতিটা আপনারা জানেন, এবং আমার নির্বাচনটা কিন্তু সর্বশেষ নির্বাচন ছিল। বিএনপি কিন্তু বলেছে যে এই নির্বাচনে যদি কারচুপি করা হয়, এই নির্বাচন যদি আমাদের ঠিকমতো করতে না দেওয়া হয়, তাহলে আমরা কোনো নির্বাচন করব না। আমাদের পরবর্তীতে আর কোনো নির্বাচন হয় না, অনেকগুলো উপনির্বাচন হয়েছে, বাট সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। আমি ঢাকা 18-তে যে নির্বাচন হয়েছে 12 নভেম্বর 2020-এ, সেটাই ছিল সর্বশেষ নির্বাচন করোনাকালীন সময়ে। তো তৎকালীন সময় নির্বাচনে তারপরে আমি চেষ্টা করেছি, আমাদের নেতাকর্মীরা চেষ্টা করেছে, যেহেতু সারা দেশব্যাপী একটাই নির্বাচন ছিল, এবং আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখন বিএনপি করছি। আমার মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীরা খুব উৎসাহিত ছিল যে মাঠ পর্যায়ে একজন কর্মীকে যেহেতু এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, তাকে নমিনেশন দিয়েছে, তারা খুব ঝাঁপায় পড়েছিল আমার উত্তর নির্বাচনে। সকলে মিলে সেখানে কাজ করেছে, এবং ঢাকা সহ সারা বাংলাদেশে, আমি যেহেতু সেন্ট্রাল যুবদলের সাথে সম্পৃক্ত ছিলাম, সারা বাংলাদেশের নেতাকর্মীরা সেখানে এসেছে। আমি সেই আমাদের ছাত্র রাজনীতি আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল, সবাই এখানে খুব চেষ্টা করেছে যাতে একটা ভালো নির্বাচন হয় এবং আমরা যাতে জিততে পারি। কিন্তু সেই নির্বাচনের কথা, ঢাকা শহরের মতো জায়গায় উপনির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায়, হাসিনা আমাদের একটা আসন দিব, এটা চিন্তা করো পাপ আমি মনে করি। তারপরে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, কিন্তু ভোটের দিন থেকে 7 তারিখে, আমাদের নির্বাচন ছিল 12 তারিখে, 7ই নভেম্বর আবার একটা গায়েবী মামলা হলো। 260 জন নেতাকর্মী, আমার 7 থানায় 260 জন নেতাকর্মী নামে একটা মামলা দিল। সেই মামলা দিয়ে আবার সেই একই কাহিনী, যে ঘরে ঘরে গেল, সবাইকে যার যেখানে আছে যেভাবে আছে, কাউকে মাঠে নামতে দিল না। তারপরে ভোটের দিন আমরা ছিলাম, কিন্তু ভোটের দিন সারাদিন আমি মাঠেই ছিলাম। থাকার পরে দেখলাম যে অবস্থা, সেখানে আর ভোটের কোনো পরিবেশ থাকলো না। তারা চর দখলের মতো সমস্ত সেন্টারগুলো দখল করে নিল। পুলিশ, আর্মি, বিজিবি যা যা ছিল সবাই তাদের পক্ষে কাজ করলো, আমাদের নেতাকর্মীরা পরে গুটিয়ে গেল আর কি। আমাদের নেতাকর্মীরা সেখানে আর কাজ করতে পারলো না। তো এখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমরা আমাদের বর্তমান পরিস্থিতি আমরা কাজ করতে পারছি। অন্যান্য দলও কাজ করতেছে, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলও কাজ করেন। আওয়ামী লীগ ফেসিবাদী, তারা সেখানে আমাদের ওই অঞ্চলে 92 জন মানুষকে হত্যা করেছে এই জুলাই আগস্টের আন্দোলনে। তার পূর্বে তো আছেই, এবং তাদের সবার নামে মামলা আছে। তারা হয়তো এলাকায় ওইভাবে আসা যাওয়া নাই, কিন্তু অন্যান্য রাজনীতির সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে একসঙ্গে মিলে কাজ করতেছে, তারা তাদেরটা করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। আমার বিশ্বাস যে এখন একটা সুন্দর পরিবেশ আছে। সেই পরিবেশে আমরা যার যার অবস্থান থেকে, যার যার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করে যাচ্ছি। তো সেখানে একটি ভালো পরিবেশ আছে, এবং আমি সবার সাথে বসি, সবার সাথে মিলেমিশে বলি, একটা কথাই বলি যে আমরা যখনই কোনো রাজনৈতিক পরিবেশ হয়, আমরা কিন্তু একসঙ্গে বসবো। যেমন গত পরশুদিন যে 7 তারিখে গাজীপুরে যে এক সাংবাদিক মারা গিয়েছে, আমরা কিন্তু জামাত, এনসিপি, আমরা সবাই একসঙ্গে মানববন্ধন করেছি। আমরা বলেছি যে আমরা সবাই দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, একসঙ্গে কাজ করব। এখন রাজনীতি আমরা করছি, নির্বাচন আসবে, নির্বাচন জনগণ যাকে ভোট দিবে, আমরা হয়তো একজন এমপি হবে, সবাই তার এমপি হবে না, এমপি একজন হবে, কিন্তু আমরা যাতে যেই পরিবেশটা আছে সেই পরিবেশটা বজায় রেখে আমরা কাজ করতে পারি। তো ইনশাল্লাহ আমাদের ঢাকা 18 আসনের অবস্থা খুবই ভালো। আমি সেই 2020-এ যে নির্বাচন করেছি, সেই নির্বাচন অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমাদের বিএনপির অবস্থা তখনও ভালো ছিল, এখনও অনেক ভালো। তখন আমাদের ভালো কাজটা করার পরিবেশটা ছিল না, এখন সেই পরিবেশটা আছে। আমরা যদি ইনশাল্লাহ উপযুক্ত পরিবেশ পাই এবং সুন্দর একটা নির্বাচন হয়, আমি বিশ্বাস করি ওই এলাকায় বিএনপি যে সমস্ত কর্মকাণ্ড করেছে অতীত থেকে, আমি 91-এর কথা বলবো, 91 থেকে ওই এলাকায় উন্নয়ন বলতে যাওয়া হয়েছে, ওই এলাকায় সামাজিক কর্মকাণ্ড যাওয়া হয়েছে, সব কিছু বিএনপি করেছে, যার কারণে ওই এলাকার মানুষ এখনও বিএনপির পক্ষে আছে। ইনশাল্লাহ ওই এলাকায় যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, অবশ্যই দানের শীষের প্রার্থী ইনশাল্লাহ ওখানে বিজয়ী হবে, এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্যটা হলো, দেখেন ওই এলাকাটা একটা গুরুত্বপূর্ণ আসন, এটা আপনি খুবই ভালো বলছেন, এটা ঢাকার প্রবেশদ্বার যেহেতু স্বাভাবিক অনেক গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বলছিলাম 28 অক্টোবর যে প্রোগ্রাম হয়েছে পল্টনে, তার পরবর্তীতে 29 অক্টোবর যে প্রোগ্রাম দিয়েছে, সেখানে কিন্তু আমাদের সেখানে আবদুল্লাপুরে একটা এন্ট্রেন্স, সেহেতু সেখানে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম কিন্তু আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা আমাদের ওখানে যে কাজটা করা দরকার, আমাদের যে প্রতিবাদটা করা দরকার, আমাদের সেখানে জমায়েত হওয়া দরকার, আওয়ামী
আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসন মিলে আমাদের সেখানে জমায়েতটা হইতে দেয়নি। আমরা সেখানে 2-4 জন করে যেভাবে আমাদের নেতাকর্মীরা জমায়েত হয়েছিল, তখন আমি জেলে ছিলাম, তখন সেখানে তারা তাদেরকে মারপিট করছে, গুলি করেছে, তারপরে পুলিশের সহযোগিতা যেভাবে অত্যাচার নির্যাতন করা দরকার সেভাবে নির্যাতন নিপীড়ন করেছে। আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা ছিল তাদের সন্ত্রাসীরা ছিল, যেমন আপনার হাবিব বাহিনী ছিল, যখন আমার সাথে যে নির্বাচন করেছে, যিনি এমপি হয়েছেন, তিনি লিস্টেড সন্ত্রাসী ঢাকা শহরে, তার ভাই ব্রাদাররা সেখানে সন্ত্রাসী করে দখলবাজি, তাজাবাজি, হেন কোনো কাজ নাই সেটা করেছে। পরবর্তীতে খসরু সাহেব এসেছে, খসরু সাহেব সে একই কাজ করেছে। এবং ওই অঞ্চলে যে এই দীর্ঘ 16 বছরে যারা কাউন্সিলর হয়েছে, সেই কাউন্সিলররা কিন্তু ওখানে সে একই কাজ করেছে। মানে আফসার, যুবরাজ সহ আপনি কয়জনের নাম বলবেন? আমার ঢাকা 18-তে 14টা কাউন্সিলর আছে, 14টা কাউন্সিলর ছিল সন্ত্রাসীদের গডফাদার। এমপি হাবিব হাসান, এমপি খসরু, তারা ছিল সন্ত্রাসীদের গডফাদার। এই সন্ত্রাসীদের গডফাদারের ভিতরে আমরা বিএনপির সাধারণ কর্মীরা, অর্থাৎ বিএনপি তো আপনি জানেন এদেশে ইনোসেন্ট মানুষ, যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ, তারাই বিএনপি করে। কিন্তু তারা কিন্তু সেখানে তারপরেও অনেক কষ্ট করে সেখানে রাজনীতি করেছে, তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এত সন্ত্রাসীদের ভিতরে। আমি যেটা বললাম যে 14টা ওয়ার্ডে 14টা সন্ত্রাসী ছিল, একদম লিস্ট, মানে জনপ্রতিনিধির নামে তারা সন্ত্রাসী কার্যকলাপ সেখানে পরিচালিত করছে। আর এমপি নিজেই তো সেখানে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। আর এর পূর্বে যিনি ছিল সাহারা খাতুন, তিনি মহিলা মানুষ হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এমন কোনো কাজ নাই যে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে না করেছে। তো এইভাবে হলো আমাদের এই ঢাকা 18 নেতাকর্মীরা দীর্ঘদিন এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েও কিন্তু আমাদের ওই অঞ্চলের শিক্ষিত সমাজ বা ভালো মানুষ যারা, তারা এখনও বিএনপির সাথে সম্পৃক্ত এবং তারা বিএনপিকে সহযোগিতা করে যাচ্ছে। বিএনপি একটি কর্মী সমর্থক নির্ভর দল এবং দেশের মানুষের, সারা বাংলাদেশের মানুষের সমর্থন সারা বাংলাদেশে যেমন আছে, বিশেষ করে ঢাকা 18 আমি মনে করি সমর্থনটা আরও বেশি আছে মানুষের। এটা ঢাকার একটি নতুন শহর, উত্তর আধুনিক শহর। সেই আধুনিক শহরের মানুষ এই সমস্ত সন্ত্রাসীর গডফাদার যারা দখলবাজি করে, চাঁদাবাজি করে, তাদেরকে পছন্দ করে না। আমাদের মতো নিরীহ কর্মী যারা আছে, বিএনপির যারা কর্মী আছে, বিএনপিকে তারা পছন্দ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, জিয়া রহমানের আদর্শকে তারা বাস্তবায়ন করতে চায়, তারেক রহমানের নেতৃত্বকে তারা পছন্দ করে। যার কারণে কিন্তু এই 17 বছর ঐক্যর দিক থেকে উত্তরা মানুষের সবার আগে ঐক্যবদ্ধ হয়েছে। তা আমি বিশ্বাস করি আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ এই ঢাকা 18 আসনে ধানের শীষের যে প্রার্থী হবে তাকে বিজয়ী করব, ওই ঢাকা 18 আসনের 7টি থানার জনগণ। আমি মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, মানুষ আমাদের কাছে কি চায়? মানুষ কিন্তু আমাদের কাছে আমরা টাকা পয়সা চায় না, মানুষ আমাদের কাছে শান্তি চায়। কিভাবে শান্তি চায়? যে মানুষ যাতে সুন্দরভাবে ঘরে ঘুমাতে পারে, মানুষের এই চুরি ডাকাতি থেকে শুরু করে তার একটা মেয়ে আছে, ধরেন আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাদের সুন্দরভাবে স্কুল কলেজে যেতে পারে। এবং এলাকার কিছু কমন ডেভেলপমেন্ট আছে, যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে ইলেকট্রিসিটি ঠিক মতো পায়, যেখানে রাস্তাটা ঠিক মতো নাই সেই রাস্তাটা ঠিক মতো হয়, এবং একটা মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। বিশেষ করে স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের মানুষ অত্যন্ত দুর্বিষহ অবস্থায় আছে। এই বিগত দিনে স্বাস্থ্যসেবায় আমরা দেখেছি অনেক বড় বড় বাজেট হয়েছে, কিন্তু স্বাস্থ্যসেবার সে মান কিন্তু উন্নয়ন হয়নি। তো আমাদের এই সমস্ত সেবাগুলো সরকার থেকে, রাষ্ট্রের কাছ থেকে জনগণ আশা করে। তো আমি বিশ্বাস করি যাদের সাথে জনগণের সম্পৃক্ততা বেশি, তারা যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে তারা জনগণের এই সমস্ত দুর্বিষহ ঘটনাগুলো চিন্তা করে, জনগণের চাহিদার কথা চিন্তা করে, জনগণের পক্ষে কাজ করবে। এবং সেটা একটা নির্বাচিত প্রতিনিধির পক্ষে রাষ্ট্র থেকে, সরকার থেকে সেই কাজগুলো করা খুবই সহজলভ্য আমি মনে করি, খুব দুর্বিষহ না। যদি একজন সদিচ্ছা থাকে, একজন জনপ্রতিনিধির সদিচ্ছা থাকে যে আমার এলাকার জনগণ কোনোভাবেই স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হবে না, তাহলে সেটা সম্ভব। আমার এলাকার জনগণ সিটি কর্পোরেশনের কোনো সেবা থেকে কখনো বঞ্চিত হবে, সেটা সম্ভব। আমাদের ওই এলাকায় কিছু জলাবদ্ধতা আছে, সেই জলাবদ্ধতাগুলি দক্ষিণ খান, উত্তর খান, তুরাগে, সেই জলাবদ্ধতাগুলি দূর হয়ে যায়, মানুষের দুর্ভোগ অনেকটা কমে যাবে। এই গত 17 বছর একটা জায়গায় আমি বলছি একজন বিএনপির কর্মী হিসেবে তা না, আপনি খবর নিয়ে দেখবেন কোনো জায়গায় রাস্তাঘাটের কোনো কাজ করেনি। কিন্তু সেখানে হ্যাঁ, আনিসুল হক যখন মেয়র হয়েছে তখন একটা শহরভিত্তিক 2-1টা কাজ হয়েছে, কিন্তু আমাদের সেই গ্রামগঞ্জ, উত্তর খান, দক্ষিণ খান, সেই তুরাগ, সেই সব খিলক্ষেতের নামা অঞ্চল, কোনো জায়গায় কোনো কাজ হয়নি। তো এই সমস্ত কর্মগুলো যখন আপনার কাছে, অর্থাৎ জনপ্রতিনিধির কাছে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে আসতে পারবে, বলতে পারবে এবং গণতান্ত্রিক ওয়েটা বজায় থাকবে, তখন সেখানে আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ জনগণের জন্য যদি আপনি রাজনীতি করেন, জনগণের মঙ্গলের জন্য যদি আপনি রাজনীতি করেন, তাহলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আপনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করাই হবে আপনার মূল লক্ষ্য। এবং আমি বিশ্বাস করি
আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে নির্বাচিত, আমি যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হই আর পার্টি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি জনগণের জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি করে যাব। এবং আমার জীবনের একটি ইচ্ছা যে আমি ব্যক্তিগতভাবে জনগণের জন্য রাজনীতি করি। এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদেরকে দেখেছি। আমাদের পার্টির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছি জনগণের জন্য রাজনীতি করে, তাদের কাছ থেকে শিখেছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য। অতীত ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ আগামী দিনও সেই জনগণের পাশে থেকেই জীবনের শেষ সময়টা পর্যন্ত থাকতে চাই জনগণের পাশে এবং জনগণকে সেবা দিতে চাই।